ক্যালিফোর্নিয়া থেকে পড়াশোনা শেষ করে গবেষণার কাজ শুরু করেছিল শিশির। সময় পেলেই অনেক দেশ ঘুরতে যেত সে, কারণ জানা অজানা রহস্যগুলো শিশিরকে ঘিরে ফেলত। কিন্তু একসময় এগুলোতে একঘেয়েমি মনোভাব এসে পড়ে। নিজেকে আবদ্ধ রাখতে চায় কোনো ভালো লাগার উপর। তাই ও বাংলাদেশে এসে পড়ল, যদিও এখানে ওর পরিবার নেই। কাছের আত্মীয়স্বজনরাই থাকে, যারা একসময় ওর উপর বিরক্ত হয়ে বাইরে কোনোমতো পড়াশোনার জন্য পাঠিয়ে দেয়। দেশে আসার পর ওকে সবাই বিয়ের জন্য চাপ দিতে থাকে, কিন্তু ও মনে করে জীবনের অধিকাংশ সময় অনেক কিছু করে ব্যয় করে ফেলছে। ওর হিসেবে এই ৩৫ বছর অনেক কিছু, আর এই বিয়ের উপর ওর কোনো ইচ্ছেই নেই। সময় কাটানোর জন্য বিশ্ববিদ্যালয়ের গবেষক পদে নিয়োগ হল, কিন্তু ওর জীবনটা ওর কাছে অপূর্ণ হয়েই রইল। তাই বাসায় এসে নিজেকে ঘুমে অথবা সাহিত্যে নিয়োজিত রাখত। তবুও এই জীবনযাত্রা তার কাছে অসহনীয় হয়ে উঠল। ওর মনে হচ্ছিল এমন কিছুর প্রয়োজন যেটা ওর সব ভাবনা জগৎ আলাদা করে ফেলবে। ওর মনে হলো কোনো সংবেদনশীল রোবটের সাহচর্য পেতে, যে ভাবা সেই কাজ। পরের দিন গবেষক পদকে বিদায় জানিয়ে ১ সপ্তাহের মধ্যে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি জমাল। সেখানে একটি ট্রেনিং সেন্টার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট কিভাবে তৈরি করে খুব কাছ থেকে দেখল, নিজেও শিখে ফেলল। অবশেষে শিশির নিজে নিজে যান্ত্রিক রোবটও বানাতে সক্ষম হল। তারপর শিশির সংবেদনশীল রোবট নিয়ে কিছু বিজ্ঞানীদের সাথে কথা বলল। তারা জানালো পৃথিবীতে এরকম রোবটও বানানো হয়েছে। তাদের মধ্যে কেউ কথা বলতে পারে, নিজের অনুভূতি প্রকাশ করতে পারে, হাসি কান্নার শব্দ করতে পারে। একজন বিজ্ঞানী জানালো আমেরিকায় কিছু রিসার্চ সেন্টার ও সংস্থা আছে, যারা এই রকম অনুভূতিসম্পূর্ণ রোবট নিয়ে কাজ করে। বিজ্ঞানীটি শিশিরকে একটি কার্ড দিল পরিচিত একটি সেন্টারে যাওয়ার জন্য। শিশির সেই রিসার্চ সেন্টারে যাওয়ার পর বেশ অবাক হল। ও যে রোবটের দুনিয়ায় এসে পড়ছে ভাবতেই পারছে না, কারণ এইগুলা দেখতে হুবহু মানুষের মতো। একটি মেয়ে রোবট ওকে দেখে মিষ্টি হাসি দিল। ভালো করে না দেখলে বুঝাই যেত না এটা কি ছিল। ও সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় একটি ছেলে রোবট ওর সাথে হাত মিলাল। তারপর ও অফিস রুমে গেল। এখানে সিকিউরিটি অনেক কড়া, ওকে কিছুক্ষণ পর পর চেক করা হচ্ছে। অফিস রুমে গিয়ে সেখানকার বিজ্ঞানীদের সাথে কুশল বিনিময় করল, আর সরাসরি বলল ও এরকম রোবট বানাতে চায়। তারা তখন চুক্তি করল শিশিরের সাথে, কারণ অনেক টাকা না দিলে এবং গোপন না রাখলে কাজটা হবে না। তাই শিশির চুক্তি অনুসারে সব শর্ত মানতে রাজি হল। কিন্তু তারা বলল পরিপূর্ণ মানুষের মতো চরিত্রের রোবট বানানো হয়নি, তবে আংশিকভাবে মানব আচরণ ক্ষমতা সম্পূর্ণ রোবট বানাতে সক্ষম হয়েছে। তাতে শিশিরের একটু মন খারাপ হলেও রাজি হয়ে গেল। ২ মাস অক্লান্ত পরিশ্রম ও মনোযোগ শিখে নিচ্ছিল। আসলে ওর নেশা পেয়ে বসেছে, যেন এর শেষ না দেখে ও যাবে না। অবশেষে ও মোটামুটি সন্তুষ্টচিত্তে কিছু যন্ত্রপাতি নিয়ে বাংলাদেশে ফিরল। এইখানে এসে ও কিছু কপোট্রন কিনল, যদি লাগে এই ভেবে। সেন্টার থেকেও কিছু কপোট্রনিক যন্ত্রপাতি নিয়ে আসছে, যেগুলা এক এক রকম অনুভূতি সম্পূর্ণ। শিশির বুঝতে পারছিল না কোনো ধরনের কপোট্রন ওর মানবীয় গুণ সম্পন্ন রোবটের জন্য প্রযোজ্য। ও এসব ভেবে চিন্তেই কাজটা শুরু করল। হঠাৎ করে ওর মনে হলো সবগুলোর সমন্বয়ে যদি রোবটটার কপোট্রন বানায়, কোনগুলো কি কাজ করে, কিরকম অনুভূতি সবকিছু তালিকা করে কপোট্রনের ছক এঁকে ফেলল। সেই ছক অনুযায়ী শিশির কপোট্রন বানানো শুরু করে দিল। রোবটের মস্তিষ্কের মধ্যে একটি মেইন মেমোরি আর একটি এক্সট্রা মেমোরিও বানালো। শিশির চেয়েছিল রোবটটির মধ্যে সব ধরনের অনুভূতি প্রকাশ পায়। ওর আত্মবিশ্বাস ছিল রোবটটি ওর ভাবনা থেকে ভিন্ন হবে না। এরপর রোবট বডির কাজ শুরু করল।
এটা বানাতে ওর অনেক কষ্ট হচ্ছিল। সৌন্দর্য মন ভালো বুঝলেও ওর হাত বুঝতে চাইছিল না। তারপরও হতাশ হল না। শেষ পর্যন্ত সফল হল। একটার সাথে আরেকটার বডির অ্যাডজয়েন করল। দেখা গেল রোবটটা ওর থেকে একটু খাটোই হয়েছে। শিশিরের এটা দেখে হাসি পেল, এটা তো মানবীয় গুণসম্পন্ন মানবী রোবট। শিশির বিশেষ ধরনের তন্তু দিয়ে একটা আবরণ দিয়ে দিল। এর উপর স্পঞ্জের মতো সেটা আবরণের ওপর লাগিয়ে দিল। স্পঞ্জের উপর স্কিন কালারের স্থিতিস্থাপক তন্তুও বসিয়ে দিল। এগুলো সবই রিসার্চ সেন্টার থেকে নিয়ে আসা হয়েছে। তারপর উপরে চুল বসানো শুরু করল। এটা করতে করতে ওর মধ্যে ঝিমুনি ভাব এসে পড়ল। কখন রোবটটিকে চালু করবে? ভয়েস শোনার জন্য ও পাগল হয়ে আছে। কিন্তু ওর ভালো লাগার চুল না লাগিয়ে অপরিপূর্ণভাবে একদমই দেখবে না। সেজন্য ধৈর্য সহকারে চুল মেশিনের সাহায্যে বসাল। রোবটের কাজ শেষ হওয়ার পর ও দেখতে লাগল কেমন হয়েছে। মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখে ছোটখাটো একটা মিষ্টি কুমড়া। নিজে বানিয়ে নিজেই হাসতে লাগল। এই প্রথম কোনো কিছু করে সন্তুষ্টিবোধ করল। রোবটটিকে চার্জ দিতে হয়, না হলে সরাসরি বৈদ্যুতিক সংযোগ দিতে হতো। বাংলাদেশে কোনো খারাপ সমস্যার সম্মুখীন হতে পারে ভেবে চার্জ সিস্টেমেই রেখেছে। তাই ও রোবটটিকে চার্জ দিয়ে রাখল। চার্জ দেওয়ার সময়ে চোখের কাছটা লাল আলোর মতো জলে টুট টুট একটা শব্দ করল। এর মানে চার্জ হচ্ছে। শিশির খুবই বিস্ময় ও অবাক হল। অবশেষে ও সফল হয়েই গেল, যদিও ব্যাপারটা গোপনীয়। আর ভাবতে লাগল এই ড্রিম রোবট গার্লের কি নাম দেওয়া যায়। অনেক ভাবতে ভাবতে ঠিক করে ফেলল। চার্জ যখন সম্পন্ন হল, বাম হাতের নিচে পাওয়ার সুইচটি অন করল। আস্তে আস্তে চোখ খুলল। নীল ও সবুজ আলোর মিশ্রণ চোখে খেলা করছিল। শিশিরের মনে হল রোবট গার্লটির মাত্র ঘুম ভেঙেছে। শিশির বলল, তোমার নাম কি জানো? রোবট গার্ল, না। শিশির, তোমাকে মারিয়া বলে ডাকব। রোবট গার্ল, আচ্ছা। শিশির, এইবার বলো তোমার নাম কি? রোবট গার্ল, মারিয়া। শিশির, আর আমার নাম শিশির আহমেদ। রোবট গার্ল, হুম। শিশির, আমার সাথে কথা কম বলা যাবে না, বুঝতে পারছো? মারিয়া, জি পেরেছি। শিশির। তারপর আস্তে আস্তে শিশির মারিয়াকে সবকিছু চিনিয়ে দিচ্ছিল। কোনো কাজটা কিভাবে করতে হবে, কখন কি করা উচিত, কোনো কাজগুলা করতে পারবে না। 21 দিনে মারিয়াকে সব বলতে গেলে শিখিয়ে দিল। আর শিশির দেখল মারিয়া এত প্রশ্ন করে যে না হেসে পারল না। প্রথমে তো কথাই বলতো না। সব কিছু শিখে নেয়ার পর মারিয়া কাজগুলো নিজেই করা শুরু করে দিল, যদিও সব ঠিকভাবে হয় না। শিশিরকে কফি বানিয়ে দেয়, অগুছালো কোনো কিছু গুছিয়ে রাখে, ইলেকট্রনিকের সাহায্যে রান্না করতে পারে, আর শিশিরকে তো প্রশ্নের বিরক্তিতে রাখেই। কিন্তু এগুলোতে শিশিরের বিরক্তি লাগে না। অদ্ভুত প্রশ্নগুলা শিশিরের নিঃসঙ্গতা দূর করে। এর মাঝে শিশিরের কাছে চিঠি আসে বিশ্ববিদ্যালয়ের গবেষক পদটি নিতে রাজি আছে কিনা। সিদ্ধান্ত নিতে পারে না শিশির। ও সারাদিন মারিয়াকে নিয়েই পড়ে থাকতে চায়, কিন্তু একেবারে কিছু না করলেও হয় না। এদিক দিয়ে মারিয়াকে প্রতিদিন অনেক কিছু শোনায়। এই পৃথিবী, পৃথিবীর সৃষ্টির রহস্য, পৃথিবীর মানুষ, এমনকি ওর নিজের কথা। মারিয়া ও মনোযোগী শ্রোতার মতো শুনতে থাকে। একদিন মারিয়া ওর নিজের সম্বন্ধে অদ্ভুত প্রশ্ন করে ফেলে। শিশির ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলে, তুমি হচ্ছ অন্য সবার থেকে ভিন্ন, আর এসব নিয়ে না প্রশ্ন করলেই বেশি খুশি হব। মারিয়া মন খারাপ হয়ে যাওয়ার মতো করে থাকে। শিশির তখন রেগেমেগে চিৎকার করে বলে, বললাম না তুমি ভিন্ন, আমার কাছে সবচেয়ে সুন্দর, এখানে মন খারাপের কি হলো?
এ কথা শুনে মারিয়া হেসে দেয়ার মতো শব্দ করল। শিশির, আচ্ছা তোমার মন খারাপ যখন হয় তখন কেমন লাগে? মারিয়া, মনে হয় আমার মাথায় কি জানি উঠানামা করছে। শিশির, জানতাম। আর হাসির ব্যাপারটা? মারিয়া, আমার ভিতরে তরঙ্গ সঞ্চার হচ্ছে, মনে হয় তখনই আমার হাসতে ইচ্ছে হয়। শিশির, একটু বেশি তোমার মধ্যে তরঙ্গ সঞ্চারিত হয়। আর কান্নার ভয়েস মানে কান্না করার সময় কি মনে হয়? মারিয়া, তখন ভিতরে অসহ্য একটা চাপ অনুভব হয়। শিশির, এর মানে হচ্ছে তোমার মস্তিষ্কে একটা কম্পন অনুভব করো, আর তখনই তোমার মনে হয় তুমি অনেক কষ্ট পাচ্ছ। মারিয়া, আমার কেন এমন হয়? শিশির, কি বলো, এইগুলা তো অনুভূতি, এসব তোমার আমার সবারই হবে। মারিয়া, বুঝতে পারছি। শিশির কিছুদিনের মধ্যে গবেষকের কাজটি করতে রাজি হয়ে যায়। সেটা মারিয়াকে জানায়। তখন অবাক হওয়ার মতো করে বলে, কেন করবে? শিশির, বেঁচে থাকার জন্য তো আমার কিছু না কিছু করতে হবে। মারিয়া, না করলে কি মরে যাবা? শিশির, দূর বোকা মেয়ে, কিছু বুঝে না। আমি বলতে চেয়েছি এই যে তুমি আর আমি যে একসাথে থাকছি, আমি যদি কিছু না করি আমার টাকা তো সব শেষ হয়ে যাবে। তখন তো আমার পথে বসতে হবে। মারিয়া, এখন বুঝতে পারলাম। শিশির, আর তুমি মারা যাওয়া নিয়ে জানলে কি করে? মারিয়া, সেদিন দেখেছি। শিশির, দেখেছ মানে? তারপর মারিয়া একটা বই বের করে দেখালো। শিশির, এটা দেখা না, তুমি বই পড়েছ সেটা বলবা। মারিয়া, হ্যাঁ, আমি বইতে পড়েছি। শিশির, আর কি কি বই পড়ো, আমাকে তো কিছুই বলো না। এত পচা কিভাবে হলে তুমি? মারিয়া, আমি পচা না, আচ্ছা দেখাচ্ছি আমি কি কি বই পড়েছি। তারপর মারিয়া একটা বই খুলে শিশিরকে একটা অদ্ভুত জিনিস দেখালো আর বলল, শুধু তোমার মরার বিষয়টা না, আমার মৃত্যুর বিষয়েও সব জানি আমি। শিশির লক্ষ্য করে দেখল মারিয়ার দেখানো বইটা হল রোবট তৈরির জন্য বিভিন্ন উপাদান সমূহ এবং কিভাবে নষ্ট করা হয় ওই ছবিগুলোকে উদ্দেশ্যে করছে মারিয়া। তার চোখে মুখে হঠাৎ হতাশার ছা নেমে আসল। শিশির বুঝে উঠতে পারছিল না কি বলা উচিত তার। তারপর হঠাৎ মারিয়া তার হাতটা ধরে শিশিরের সামনে বসে যায়। যন্ত্র মানবী, সেই জন্য হয়তো চোখ থেকে পানি ঝরছে না, কিন্তু শিশির ঠিকই বুঝতে পেরেছে কষ্টকর কিছু বলতে চলেছে। মারিয়া, আমি যদি তোমার কোনো প্রয়োজনে না লাগি আমাকে মেরে ফেলবে না তো? শিশির কথাটা শুনে অবাক হল মারিয়ার বুদ্ধিমত্তার উন্নতি দেখে। একটু হেসে বলল, না, সেটা কখনো করব না, ভয় পেও না। কথাটা শোনার পর মারিয়া উঠে দাঁড়িয়ে শিশিরকে কিছু বলতে যাবে, তখনই একটা ওয়ার্নিংয়ের সাথে সাথে কথা বলা বন্ধ হয়ে গেল। তারপর শিশির মারিয়ার প্রবলেমটা খুঁজতে গিয়ে দেখে মেমোরিটা একটু। বাসার সব কাজের ভার মারিয়াকে দিয়ে শিশির ইউনিভার্সিটিতে চলে যেত। আর বাসায় এসে যতটুকু সময় পেত মারিয়ার সাথে সময় কাটাত। শিশির ভুলে যেত মারিয়া একটি রোবট। ওর সব ভাবনা, চিন্তা, ভবিষ্যৎ যেন মারিয়াকে সাথে নিয়েই হচ্ছে। শিশিরের বাসায় একটি লাইব্রেরি রুম আছে। শিশির সেখানে অনেক ধরনের বই সংগ্রহ করে রাখছে। শিশির যখন বাসায় না থাকে তখন মারিয়া লাইব্রেরি রুমে বই পড়ে। বইগুলো সবই শিশিরের সাজেস্ট করা। আর লাইব্রেরির প্রায় সব বই বলতে গেলে শিশির লক করে রাখে। কারণ শিশির চায় না মারিয়া কোনো সায়েন্স সম্পর্কে জানুক। শিশির কখনোই বলতে চায় না মারিয়াকে ও একটি রোবট। ও অন্য সবার থেকে আলাদা, এই পর্যন্তই জানবে। আর সেজন্যই বিজ্ঞান সম্বন্ধে কোনো জ্ঞান যাতে না হয় এবং ওর মধ্যে যতটুকু আছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ যেন থাকে, শিশির সেই চেষ্টাই সবসময় করে। তাই ও যে বইগুলা পড়তে বলবে সেগুলোর বাইরে মারিয়া বই পড়তে পারবে না। তাহলে শিশির রাগ করবে, সেটা ওকে বলে দেয়া হয়েছে।
মারিয়া নির্দ্বিধায় সব মেনে নেয়। শিশির ও এগুলাতে অভ্যস্ত হয়ে যায়। ওর নিজের বিশ্বাস করতে কষ্ট হয় যে একটা রোবটের সাথে ওর সবকিছুর ভাগ করে দিচ্ছে। মানুষ কত অদ্ভুত কিছুই করে। মন থেকে চাইলে নাকি সৃষ্টিকর্তাকে দেখা যায়। শিশির সেই মন থেকে চেয়ে এমন উপহার পেয়ে গেল, তার জীবনধারাই পাল্টে গেল। নিজের তৈরি করা রোবটটির প্রেমে যেন সারাদিন মগ্ন হয়ে থাকে। শিশির সবসময় মারিয়াকে নতুন কিছু শিখানোর মধ্যে ব্যস্ত হয়ে থাকে। ইদানিং ভাবছে মারিয়া না থাকলে ও কতটা অসুখী হয়ে পড়ত। মারিয়া পাশে থাকলে নিজেকে কেন জানি অনেক বেশি সুখী ভাবতেই ইচ্ছে হয় ওর। ও চায় এই ভাবনাগুলো মারিয়ার মধ্যে একটু হলেও আসুক। শিশির: আচ্ছা মারিয়া, ভালোবাসা কি বলো তো? মারিয়া: এটা তো এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন। কারো যদি ব্রেইনে হরমোন। শিশির: তোমার কি উল্টাপাল্টা কথা না বললে ভালো লাগে না, মনটাই খারাপ করে দিল। মারিয়া: তাহলে কি হবে? শিশির: চুপ। আর যদি দেখছি আমাকে আজাইরা জ্ঞান দিয়েছ, ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দিব। মারিয়া: আচ্ছা, আর দিব না। শিশির: হুম। আর এখন থেকে আমাকে ভালোবাসবে, না হলে প্রতিদিন থাপ্পড় খাবা। মারিয়া: কি হহ? না না, আমি থাপ্পড় খেতে চাই না। শিশির হুজেনে ও না জানার ভান করে, কি যে অবুঝ সাধুনী। মারিয়া: তুমি আমাকে এসব কি বলতাছ? শিশির: আচ্ছা যাও, আমি সব শিখিয়ে দিব। তারপরও কুয়ারা করবা না। মারিয়া: আচ্ছা, শিখিয়ে দিও। প্রতিদিন শিশির মারিয়াকে বারান্দায় অথবা ছাদে নিয়ে যেত। একসাথে চাঁদ দেখত। আর যেদিন চাঁদ দেখা যেত না, সেদিন অনেক গল্প করত ওরা। শিশির গল্পের মধ্যেই মারিয়াকে অনেক দূরের কোথাও ঘুরতে নিয়ে যেত। তবে বেশিক্ষণ রাত জাগত না। মাঝে মাঝে মারিয়া বারান্দায় দিয়ে দেখা আশেপাশের মানুষদের প্রতি জানার জন্য আগ্রহ প্রকাশ করত। কিন্তু শিশির বেশি উত্তর দিত না, আর না হলে রাগ দেখাত। মারিয়া: ওইখানে কি হচ্ছে? শিশির: শিশির ওরা ওদের কাজ করতাছে। আর তোমাকে ওইসব দেখতে বলেছি? মারিয়া: না, বলো নি তো। শিশির: তাহলে দেখছ কেন? না করেছি না। মারিয়া: সরি, আর দেখব না। শিশির: সরি রাখো, বেশি দেখতে ইচ্ছে হলে ওইখানে দিয়ে আসব। না, না দিয়ে আসব না। একদম এখান থেকে নিচে ফেলে দিব, তখন বুঝবা কেমন লাগে। মারিয়া: এহহ, একদম না। এই তুমি রাগ করলে আর বলবো না, বলছি তো ভালোবাসি। শিশির: শিশির: ঘুমাবো এখন। মারিয়া: ঘুম কি? কিসের জন্য এত ঘুমাতে কেন হয়? এই অর্থহীন প্রক্রিয়ার জন্য আমাকে রেখে চলে যাবে? শিশির: আহা, ঘুম মনে হয় আমি একাই ঘুমাই, উনি মনে হয় ঘুমায় না, আর তোমারও এখন ঘুমের সময়। মারিয়া: কি? আমি কবে ঘুমাইছি? আমি একদমই ঘুরিম। আর তখনই মারিয়ার চোখে লাল আলো টিটি শব্দ করে জ্বলছে। তার মানে ওর চার্জ প্রায় শেষ। মারিয়া: আমার মনে হচ্ছে আমি ক্লান্ত। শিশির: আমার থেকে বেশি ঘুমায়, আর বলে আমি ঘুমাই না। এখন তাড়াতাড়ি উঠো, তোমার ঘুম যেতে হবে, না হলে আমি ভালো করে ভালোবাসি শুনতে পারব না। এই বলে মারিয়াকে নিয়ে গেল রুমের ভিতর। শিশির চার্জ কানেক্ট করতে করতে বলছে, ভালোবাসি বলতে থাকো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দেই। মারিয়া বলছে তো বলছে, এর মধ্যে শিশির চার্জ দিয়ে পাওয়ার বাটন অফ করে দিল। আর তখনই মারিয়া একদমই নিষ্ক্রিয় হয়ে গেল। শিশির ও ভালোবাসি বলে একটু হেসে ঘুমাতে গেল। পরের দিন শিশির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মারিয়ার পাওয়ার বাটন অন করে দিল। এরপর শিশির বিশ্ববিদ্যালয়ের শীট তৈরি করার জন্য লিখতে বসে গেল। এর মধ্যে মারিয়া শিশিরের জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফেলল। শিশির খেয়ে মারিয়ার কখন কি করতে হবে সেগুলা বুঝিয়ে দিয়ে ইউনিভার্সিটিতে চলে গেল। সেখানে সব কাজ শেষ করতে ওর একটু দেরি হয়ে গেল।
মারিয়া চিন্তা করছে নাকি করছে না এসব ভাবতে ভাবতে ও গাড়িতে উঠল। একটু দূর যাওয়ার পর ভালোই জ্যামে আটকাল। এই জ্যাম ওকে বিরক্তির শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে। বিরক্ত কাটানোর জন্য ও বাইরের দৃশ্য দেখতে লাগল। ও দেখছে বাইরের ব্যস্ত মানুষগুলোকে, দুই একটা পথচারী নিঃশব্দে হাঁটছে। বিক্রেতা ঝালমুড়ি নিয়ে বসে আছে। এগুলো দেখে ওর মনে হচ্ছে সবকিছু যেন নির্দিষ্ট একটা গতিতে থমকে আছে। দেখতে দেখতে ওর দৃষ্টিটাও থমকে গেল দূরের ছোট্ট একটা মেয়েকে দেখে। 3 কিংবা 4 বছর হবে। একা একা মেয়েটা কাঁদছে। মেয়েটার আশেপাশে কেউই নেই। শিশির বুঝার চেষ্টা করল কেন কাঁদছে। মেয়েটা কি তাহলে হারিয়ে ফেলছে ওর বাবা মাকে? শিশিরের যেতে ইচ্ছে করছিল, আবার মনে একটু দ্বিধাও করল। অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত মেয়েটার কাছে গেল। শিশির কি বলবে না বলবে ভেবে পাচ্ছিল না। অনেকক্ষণ পর বলল, তুমি কাঁদছ কেন? তোমার আব্বু আম্মু কোথায়? তোমার সাথে কে এসেছে? মেয়েটি কিছুই বলল না। আবার জিজ্ঞেস করল, তোমার নাম কি বাবু? মেয়েটি ওর দিকে তাকালো আর বলল, জানি না, এই বলে ভেউ ভেউ করে কান্না শুরু করল। ও এবার মহা সমস্যায় পড়ল। কি করবে বুঝতে পারছিল না। মেয়েটিকে নিয়ে ও ঝালমুড়ি বিক্রেতার কাছে গেল। আচ্ছা মামা, এই বাচ্চাটা কে এবং কে নিয়ে আসছে বলতে পারেন? কিছুই বলতে পারছে না। একা একা কান্না করছে। বিক্রেতা, কি জানি স্যার, সকাল থেকেই দেখতাসি এখানে ওইখানে ঘুরতাসে। আমিও কিছু বলিনি। কার না কার বাচ্চা ফেলে রেখে গেছে। শিশির, কি বলেন, ফেলে রেখে যাবে কেন? বিক্রেতা, তাহলে মনে হয় হারিয়ে গেছে, এজন্যই কান্তাসে। শিশির, সেরকমই হতে পারে। বিক্রেতা, আপনি এক কাজ করেন, বাচ্চাটারে আপাতত নিয়ে যান, এই রাস্তাঘাট নিরাপদ না, কখন কি হয়ে যায় বলা যাইত না। শিশির চিন্তায় পড়ে গেল, ও এই বাচ্চা মেয়েকে নিয়ে কি করবে। হঠাৎ মনে হল পুলিশের হেফাজতে দিয়ে আসা যেতে পারে। তারাই যা করার করবে। এসব ঝামেলা যত এড়ানো যায় তত ভালো ওর জন্য। আর এদিক দিয়ে জ্যাম ও ছেড়ে দিচ্ছে। ও মেয়েটিকে অনেকগুলো চকোলেট কিনে মেয়েটাকে সাথে করে গাড়িতে উঠে গেল। ড্রাইভার মেয়েটাকে দেখে ফিক করে হেসে বলল, স্যার, এই বাচ্চা আবার কই থেকে নিয়ে আসলেন? শিশির ধমকে উঠে বলল, এই বেশি কথা না বলে গাড়ি চালাও আর থানার দিকে যাও। ড্রাইভার আর কথা না বলে কাছের একটা পুলিশ স্টেশনে নিয়ে গেল। শিশির ভেতরে ঢোকার আগে বাসার ফোনে একটা মেসেজ দিল। মারিয়া দেখবে কিনা কে জানে। ও থানায় গিয়ে একটা জেনারেল ডায়েরি করল। একটা পুলিশ অফিসার বলল, আমরা যদি মেয়েটার পরিচয় না পাই তাহলে নার্সিং হোমে দিয়ে আসতে হবে। শিশির, আচ্ছা, যেটাই করেন আমাকে ইনফর্ম করবেন, কারণ বাচ্চাটাকে আমি খুঁজে পেয়েছি। আসলে বাচ্চা মেয়েটার উপর অল্প সময়ের মধ্যে মায়া জন্মে গেছে। মেয়েটা চকোলেট খাওয়া মুখটা নিয়ে শিশিরের দিকে শূন্য দৃষ্টিতে তাকাল। বাচ্চাটাকে প্রয়োজনীয় কিছু কিনে দিয়ে বাসার উদ্দেশ্য রওনা হল। বাসায় যেতে সন্ধ্যা হয়ে গেল। যেতে যেতে ভাবছিল মারিয়ার কথা। বাসায় গিয়ে ওকে কি অবস্থায় পাবে কে জানে। এত দেরি কোনো দিনও হয়নি। দরজা লক খোলার পরই দেখে মারিয়া কিছু দূরে দাঁড়িয়ে আছে। ফাইটিং একটা ভাব বুঝাই যাচ্ছে। শিশির কখন আসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই অপেক্ষা করছিল বোধহয়। শিশির কোনো কথা না বলে বেডরুমে যেতে নিয়েছিল। মারিয়া অনেক জোরে বলল, এত দেরি করে আসতে হলো। শিশির, একটু কাজ ছিল। মারিয়া, কি এমন কাজ যে দেরি হলো? শিশির, আগে ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপর বলি। মারিয়া, এখন বলতে বলছি, এখনই বলতে হবে। শিশির, এই না, আমি সেই সকালে খেয়েছি, এখন আমি ক্ষুধায় শেষ। প্লিজ তুমি খাবার নিয়ে আসো। মারিয়া, না বলা পর্যন্ত কোনো খাবার না,
এমনকি ফ্রেশ হতেও পারবে না। আমি কিছু করতে দিব না। শিশির, না খেলে যদি কিছু হয়ে যায় আমার, তখন কি করবা? হা করে বসা ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। মারিয়া চলে গেল। শিশির তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। খাবার রুমে গেলে দেখল কোনো খাবার নেই। মারিয়াকে বলল, এই খাবার কই? মারিয়া, বলছি না একবার না বলা পর্যন্ত কোনো খাবার আনব না। শিশির, এইগুলা কিন্তু ভালো হচ্ছে না। মারিয়া, তোমার জন্য এইগুলাই ঠিক আছে। শিশির, এখন কি তুমি আমার জন্য খাবার নিয়ে আসবা নাকি বাইরে গিয়ে খেয়ে নিব? মারিয়া, এই না না, তোমার জন্য স্পেশাল খাবার রান্না করছি, তুমি যেটা একদমই মিস করতে পারবে না। শিশির, কি এমন স্পেশাল রান্না করেছ? মারিয়া, এই তো টিকটিকি ভুনা, পিঁপড়ার ডিম ভাজা, তেলাপোকার ঝোল, মাকড়সা ফ্রাই। শিশির, ওই তুমি থাম্বাইয়াকেগুলা কি বলতাছ? বাসায় তো কোনো প্রাণীই রাখনি। মারিয়া হেসে খাবার নিয়ে আসতে গেল। নিয়ে আসার পর শিশির বলল, হে সব শাকসবজি সিদ্ধ করে রাখছে। মারিয়া, কোথায়? কত সুন্দর করে রান্না করছি। শিশির, তা তোমার ওই খাবার কোথায়? মারিয়া, কোনো খাবার? শিশির, ওই যে পিঁপড়া ফ্রাই, তেলাপোকার ডিম না কি সব। মারিয়া, মজা করে বলছিলাম। শিশির, তোমার উপর বিশ্বাস নেই এই খাবারগুলার মধ্যেও দিয়ে রাখতে পারো? মারিয়া, কি বললা? বিশ্বাস করো না। ঠিক আছে, তোমার খেতে হবে, নাও বাইরে গিয়ে খেয়ে নাও। শিশির, আরে আমি সেটা বুঝিয়েছি নাকি আমিও মজা করেছি? মারিয়া, কিসের মজা? তোমার খেতে হবে না। শিশির, না না, খাবো। রাগ করে না, তোমাকে আমি কত ভালোবাসি, তোমার রান্না আমি আরো বেশি ভালোবাসি। মারিয়া, আচ্ছা খাও। শিশির এসব কারণে মারিয়ার উপর বেশি প্রভাবিত হচ্ছে। কারণ অন্য সব রোবটের শব্দকোষ নির্দিষ্ট থাকে ও নির্দেশনা দেয়া হয়ে থাকে, কিন্তু মারিয়াকে সেসব কিছুই দেয়া হয়নি। ও নিজের মতো করে শব্দ বানিয়ে বুঝিয়ে বলতে পারে। এটাই শিশিরকে বেশি অবাক করে। নিজে যে ওকে বানিয়েছে বিশ্বাস হয় না। এসব ভাবনার অবকাশ হল মারিয়ার কথা শুনে। এই তুমি খাচ্ছ না কেন? খাওয়ার অনুমতি তো দিয়ে দিয়েছি। শিশির, ও হ্যাঁ, খাচ্ছি। খেয়ে দেখে লবণ একদমই হয়নি। বাসায় কি লবণ নেই? মারিয়া, এগুলো আমি দিতে পারি না, বেশি কম হয় বলে আমি দেইনি। শিশির, হায়রে, তুমি যদি বুঝতে কেমন লাগে খেতে, তাহলে এরকম করতে না। মারিয়া, আমি না দিতে পারলে আমার কি দোষ? শিশির, আমি শিখিয়ে দিব। মারিয়া, হলে না, কেন দেরি করছো? তারপর সারাদিনের ঘটনাগুলো বলল শিশির। মারিয়া, তারপর? শিশির, তারপর আর কি? বেবিটা ওইখানে থাকবে। মারিয়া, আমি দেখতাম। শিশির, তুমি দেখে কি করবে? মারিয়া, কখনো বেবি দেখিনি তো। শিশির, বেবিটার আম্মু আব্বুকে খুঁজে পেলে দেখানোর চেষ্টা করব। তারপর শিশির নিজের কিছু কাজ করে মারিয়াকে নিয়ে বারান্দায় গেল। আজকের চাঁদটা ভালো করে দেখা যাচ্ছিল না, তাই শিশির অন্য কিছুতে মনোযোগী হল। মারিয়ার চুলের ঘ্রাণ নিচ্ছিল, চুলগুলো আলতো করে টান দিয়ে দিল, কিছুক্ষণ পর পর আঁকা বাঁকা পথে বিনুনি করছিল। মারিয়া ও অবুঝের মতো সেগুলো দেখছিল। হয়তো শিশিরের মতো করে উপস্থাপন করবে নিজেকে। পরের দিন শিশির ঘুম থেকে উঠতে উঠতে দেরি করে ফেলল। সব আলসেমি যেন ওকে ঘিরে ধরল। তারপর সব জোরতা নিয়ে রেডি হয়ে ইউনিভার্সিটিতে চলে গেল। ওর মনে হচ্ছিল কিছুদিন ছুটি নিয়ে মারিয়ার সাথে অবকাশ যাপন করা যায়। তাই ও 5 দিনের ছুটি নিয়ে নিল। সারাটাক্ষণ ভাবছিল কোথায় ঘুরতে যেতে পারে, মারিয়াকে নিয়ে কি করবে। এরকম হাজারটা প্ল্যান ওর মধ্যে ভিড় করল। বাসায় যাওয়ার আগে সেই ছোট্ট মেয়েটার খোঁজ নিল। মেয়েটা একটি নার্সিংহোমে আছে।
এখনও কোনো কিছু জানার চেষ্টা করেনি পুলিশেরা। তবে তারা আশ্বাস দিল কে তাড়াতাড়ি খোঁজখবর নেয়ার চেষ্টা করবে। ও বাসায় এসে পড়ল। ওর মধ্যে যাওয়ার একটা আনন্দ প্রকাশ করছে। মারিয়া ওর ছটফটানি দেখে বলল, কি হয়েছে? খরগোশের মতো এমন করতাছ কেন? শিশির, কি খরগোশ? খরগোশ কখনো দেখছ? মারিয়া, না দেখেনি। শিশির, এবার দেখাবো। মারিয়া, তুমি আমাকে খরগোশ দেখাবা? শিশির, ইউনিভার্সিটি থেকে 5 দিনের ছুটি নিয়েছি। মারিয়া, কি? তুমি খরগোশ দেখার জন্য এতদিন ছুটি নিয়েছ? শিশির, আরে না, এই ছুটিতে চিন্তা করছি তোমাকে নিয়ে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। মারিয়া, তারপর এখানে আবার আসতে পারবো তো? শিশির, পারবো কেন, এই বাসা ছেড়ে যেতে ইচ্ছে করে না? মারিয়া, না, তুমি যেখানে নিয়ে যাবা সেখানেই যাব। কিন্তু এইখানে ও অনেক ভালো লাগে। শিশির, আসলে আমরা সিলেট যাব। আর সেখানে গেলে সেটাই তোমার ভালো লাগবে। আসতেই চাইবে না। মারিয়া, না, আসব। এরপর মারিয়াকে শিশির বুঝাতেই পারছে না সিলেট কি। ও এটার মানে কি সেটা জানতে চায়। ও কিছুই বুঝতে পারছে না। শিশির, তোমার আর বুঝা লাগবে না। তোমাকে যেই লিস্ট দিব সেই অনুযায়ী আমার সবকিছু গুছিয়ে দিবা। মারিয়া, নিজে পারো না? শিশির, না, পারি না। আপনার গুলা তো আমি গুছিয়ে দিব। এই বলে শিশির নিজের রুমে চলে গেল। আসলে সবকিছু সহজভাবে ভাবলেও ব্যাপার একদমই সহজ না। কারণ সেখানে মারিয়ার চার্জে সমস্যা হবে। তাই ওর জন্য একটা সেভিংস চার্জার বানাতে হবে, যেটার কার্যক্ষমতা অনেকক্ষণ থাকবে। যে কোনো সময় ওটার সাহায্যে মারিয়াকে চার্জ করা যাবে। ও সারা দিন ভেবে চিনতে রাতে কাজ শুরু করে দিল। ও একটু কাজ শেষ করার পর দেখতে গেল মারিয়া কি করছে। শিশির মারিয়ার পিছনে দাঁড়িয়ে দেখতে লাগলো ওর কাজকর্ম। মারিয়া লিস্ট দেখে এটা সেটা নেয়, আবার রাখে, আবার নেয়। বিরতিহীনভাবে এরকম করছে। ওর এমন অবস্থা দেখে শিশিরের অনেক হাসি পেল। বলে দিল কিভাবে রাখবে এবং গুছাবে। মারিয়া সেভাবেই করা শেষ করল। পরের দিন শিশির সেভিংস চার্জারের বাকি কাজ শেষ করে ফেলল। এখান থেকেই শিশির বাংলোর ব্যবস্থা করে ফেলছে। আর সেখানে ইনফর্ম করে দিল ওরা আজ রাতের মধ্যে সেখানে পৌঁছাবে। আর মারিয়ার জন্য বাংলো সবচেয়ে ভালো জায়গা। কারণ শিশিরের গোপনীয় প্রেম তো। এরপর মারিয়ার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র শিশির গুছিয়ে নিল। দুপুরের খাওয়া দাওয়া করেই শিশির ওর গাড়িতে সব ব্যাগ উঠাল। ও নিজেই ড্রাইভ করবে। এরপর মারিয়াকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হল। শিশির, অবশেষে আমরা যাচ্ছি। যাওয়ার পর সেখানে দুষ্টামি করব না। মারিয়া, আমি দুষ্টুমি করি। আর সেটা আমি জানি না। শিশির, তুমি জানবা কি করে? তুমি তো পিচ্ছি, কিছুই জানো না। মারিয়া, নিজে যে শিশু সেটা কে বলবে? আর তুমি বেশি দুষ্টুমি করো, তুমি বেশি সব কাজে দেরি করো। শিশির, এখন সব আমার দোষ। দেখা যাবে কে বেশি দুষ্টামি করে। মারিয়া, আমিই জিতব, কারণ তুমি অনেক দুষ্ট পচা। শিশির, হুমার এই ঘুরতে যাওয়ার সময়ে আমরা ঝগড়া করতাছি। এই বলে দুজনেই হেসে দিল। তারপর সিলেট যাওয়ার সময় হঠাৎ করে ওদের গাড়িটা নষ্ট হয়ে গেল। শিশির মারিয়াকে বলল, তুমিও উল্টাপাল্টা কথা বলো। এখন গাড়িটাও উল্টাপাল্টা আচরণ শুরু করছে। মারিয়া গাড়ি থেকে বের হয়ে বলল, এটার আবার কি হলো? শিশির, কি জানি কি হয়েছে, বুঝতে পারছি না। ওর অনেক বিরক্ত লাগছে। কিছুক্ষণ পর মারিয়া চিৎকার করে বলল, ওয়াও, কি সুন্দর জায়গা। শিশির, এজন্য এমন করতে হয়? উফ, কানে শুনতাছি না। মারিয়া, ওহ, আমি এখানে থাকব।
শিশির, তোমাকে এখানে রেখে যাব। মারিয়া, তোমাকেও থাকতে হবে। শিশির দেখল জায়গাটা গ্রাম্য প্রকৃতির। আশেপাশে অনেক জমি, এগুলোর পাশে গাছপালা, অনেক দূরে বাড়িঘর। এসবে মারিয়াকে উচ্ছ্বসিত হতে দেখে শিশির অবাক হল। তার মানে এগুলোর উপর ওর ভালো লাগা অনুভূতি হয়েছে। বাইরের পরিবেশের উপর ওর বিরূপ মনোভাব হতে পারত, কিন্তু সেরকম কিছুই হয়নি। শিশির ওর এসব আচরণ বুঝে না কখন কিভাবে ও নিজেকে প্রকাশ করবে। এসব ভেবে নিজের কাজে মনোযোগ দিল। মারিয়া আশেপাশে সবকিছু এক নজরে পর্যবেক্ষণ করছে এমন ভাব করল। কিছুক্ষণ পর শিশির গাড়ি ঠিক করে ফেলল। যেতে যেতে ওদের সন্ধ্যা হয়ে গেল। বাংলোয় পৌঁছে বেছে বেছে একটি ভালো রুম ঠিক করল, আর সেখানেই মারিয়াকে রাখার ব্যবস্থা করল। বলা যায় না কখন কি বিপদ হয়ে যেতে পারে। যদিও এখানকার মানুষগুলো বোকাশোকা, নিরীহ প্রকৃতির, তারপরও শিশির এদের বিশ্বাস করতে পারে না। তাই নিজের রুমেই মারিয়ার সবকিছু রাখল। মারিয়াও টুকিটাকি সব জিনিসপত্র গুছিয়ে ফেলল। বাংলোতে একটি লোক থাকে, যে এখানকার রান্নাবান্না ও দেখাশোনা করে। বাংলোর পাশেই তার পরিবার থাকে। রাতের খাবার খেয়ে শিশির ঘুমাতে যাবে তখনই মারিয়া হাতে একটি কাগজ নিয়ে বলল, এসব জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যাবা না? শিশির, হ্যাঁ, যাব তো। মারিয়া, তাহলে চলো, দেরি করতাছ কেন? শিশির, এখন কেন? ঘুরতে তো যাব কালকে, এখন ঘুমানোর সময়। এ কথা শুনে মারিয়া মন খারাপ করে সোফায় বসে পড়ল। শিশির বুঝতে পেরে বলল, তুমি মন খারাপ করলে কেন? মারিয়া, কোথায় করলাম? শিশির, প্লিজ মন খারাপ করে না, এখন গেলে কিছুই করা যাবে না। মারিয়া, শিশির, এখন ঘোরার সময় না তো, যখন সময় হবে তখন তো নিয়ে যাব। মারিয়া, আচ্ছা বুঝলাম। শিশির, তাহলে একটা হাসি দিয়ে ভালোবাসি বলো। মারিয়া, হবে না এখন। শিশির, চেষ্টা করলেই হবে। মারিয়া বলার পর পাওয়ার অফ করে শিশির ঘুমাতে গেল। পরের দিন শিশির সকালবেলা মারিয়াকে নিয়ে চা বাগানে ঘুরতে নিয়ে গেল। সকালবেলার চা বাগানের দৃশ্যটাই অন্যরকম। চা শ্রমিকেরা যখন চায়ের পাতা ছিঁড়ছিল, মারিয়া ও সেটা দেখে ওইভাবে করার চেষ্টা করছিল। ফলস্বরূপ ও গাছগুলোই উঠিয়ে ফেলছিল। এটা দেখে শিশির ওকে বলল, পাতা ছিঁড়তে হবে না, শুধু দেখো কিভাবে কি করে। এরপর শিশির সিলেটের বিখ্যাত 7 রঙের চা কিনে মারিয়াকে দেখাল। শিশির বিস্ময় প্রকাশ করতেই মারিয়া বলল, এটা আমিও পারবো বানাতে। শিশির, সত্যি? কিভাবে? মারিয়া, একটা মগে স্পেশালভাবে বানিয়ে দিলেই হবে। শিশির, বুঝলাম না, কেমন স্পেশাল? মারিয়া, দেখো এই চায়ে 7টা ধাপ, তার মানে মগে 6টা সেল দিতে হবে। এটার মতো করে প্রতিটা সেলে আলাদাভাবে উপাদান দিতে হবে। শিশির হেসে বলল, হয়নি, এতই সোজা বানানো। এখানে কোনো সেল টেল দেয়নি। মারিয়া, তাহলে কিভাবে? শিশির, ওনাদের বিশেষ কৌশল আছে। তবে তোমার আইডিয়াটা ভালো ছিল। মারিয়া, আমি এভাবেই বানিয়ে দিব তোমাকে। সেজন্য আমাকে ওইরকম স্পেশাল মগ গিফট করতে হবে। শিশির, চেষ্টা করব। এই বলে শিশির চা খেতে লাগল। ওর চা খাওয়া দেখে মারিয়া বলল, তুমি এত মজা করে চা খাচ্ছ। শিশির, হিহিহি, কেন, তোমার খেতে ইচ্ছে করছে? মারিয়া, আমি এমনই ভিন্ন যে খেতে পারছি না। সেই ইচ্ছে কখনোই ছিল না, কিন্তু এখন হচ্ছে। এ কথা শুনে শিশির আশ্চর্যের সাথে মন খারাপ হয়ে গেল। আসলেই শিশির মারিয়ার সামনে খায়, বাসাও মারিয়া রান্না করে। অথচ শিশির কখনোই মারিয়াকে খাইয়ে দিতে পারে না। ওর এখন খুব ইচ্ছে হচ্ছিল ওকে খাইয়ে দিতে, যেটা কখনোই সম্ভব হবে না।
মারিয়া রোবট না হয়ে মানুষ হলে হয়তো আজকে এই মন খারাপের ইচ্ছেটা থাকত না। তখন হয়তো সবসময় শিশির খাইয়ে দিত। কিন্তু এই ইচ্ছেগুলো ওদের জন্য অপূর্ণ থাকবে। সব ইচ্ছে তো আর পূর্ণ হয় না। তারপর মারিয়াকে নিয়ে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল। ঘোরার সময়ও শিশির যতটা সম্ভব মানুষজনের ভিড়ে কম নেয়ার চেষ্টা করছে। যদিও মারিয়াকে দেখলে রোবট একদমই মনে হয় না। বাহ্যিক গঠন, চলাফেরা, ড্রেস আপ অবিকল অন্য সব সাধারণ মেয়ের মতোই লাগে। পরের দিন মারিয়াকে নিয়ে বিশেষ কোথাও ঘুরতে গেল না। কারণ রাতে ওর জন্য শিশির সারপ্রাইজ রেখে দিয়েছে। ওরা যে বাংলোয় থাকে বলা যায় সেটা কোনো বনের পাশে। আশেপাশের বাড়িগুলো একটু দূরে। রাতে শিশির মারিয়াকে বলল, আর একটু পর আমরা বাইরে যাব। মারিয়া, না, রাতে কোনো বাইরে ঘোরা যাবে না। শিশির, কেন? আর আমরা বাইরে ঘুরব না তো, এই বাংলোটার একটু সামনেই যাব। মারিয়া, না, কোথাও যাওয়া হবে না। রাগ করেছি তোমার সাথে। শিশির, কেন? আমি আবার কি করলাম? মারিয়া, তুমি তো সেদিন আমাকে রাতে ঘুরতে নিয়ে যাওনি। আজকে ও তো কোথাও ঘুরতে নিয়ে গেলে না। শিশির, সেজন্য। মারিয়া, সেজন্য যাব না। শিশির, তাহলে আর কি করা? সারপ্রাইজ দিতাম, তা আর হলো না। আশেপাশে যারা আছে তারা সব নিয়ে যাবে। মারিয়া, সারপ্রাইজ? কই আমার সারপ্রাইজ? মলিন মুখে শিশির বলল, তুমি তো আর যাবা না, দেখিয়ে কি হবে? মারিয়া, না, না যাব। তখন এমনি বলছিলাম। শিশির, না যাওয়া লাগবে না। মারিয়া, প্লিজ নিয়ে যাবা এখন। শিশির, তাহলে একটা কন্ডিশন। মারিয়া, কি সেটা? শিশির, তুমি আমার সামনে থাকবে কিন্তু আমাকে দেখে দেখে হাঁটতে হবে। মারিয়া, কিভাবে হাঁটব তোমার দিকে তাকিয়ে থাকলে? শিশির, উল্টা করে হাঁটবে। আর আমার হাত ধরে রাখবে। বাইরে গিয়ে মারিয়া শিশিরের হাত ধরে ওর দিকে তাকিয়ে হাঁটছে। কিছুদূর যাওয়ার পর শিশির এক হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল। মারিয়া, হাত ছেড়ে দিলে কেন? শিশির, ঘুরে সামনের দিকে তাকাও। এরপর শিশির নিজেই মারিয়ার হাত ধরে ঘুরিয়ে দিল। মারিয়া সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। চারিদিকে হালকা আলোর বাতি, চাঁদের আলো আর এই আলো মিলে ছিমছিমে আভায় আলোকিত হয়ে আছে। দুই পাশে সারি সারি করে অনেক বেলুন রাখা আছে। মারিয়া, আও বেলুনস। ও অবাক হয়ে শিশিরের দিকে তাকিয়ে আছে। শিশির, আরও সারপ্রাইজ আছে। সামনে একটি ছোট টেবিল। মারিয়াকে নিয়ে সেই টেবিলের পাশে বসল। শিশির অনেকগুলো মোমবাতি ধরাল। চারদিকে মোমবাতির আলোয় ভরে উঠল। এরপর ছোট একটা কেক বের করল। মারিয়া, শিশির, তুমি এত কিছু কিভাবে করলে? শিশির, যখন তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তখন করেছি। মারিয়া, সব কিছু এত সুন্দর হয়েছে। শিশির, তোমার জন্যই। এই আজকে তো আমাদের বার্থডে না, তাহলে কি বলবো? মারিয়া, কি বলবো জানি না তো। শিশির, আচ্ছা, কেক কাটা শুরু করো। মারিয়া, আমি একা কাটব? শিশির, না, আমি সাথে আছি তো। তারপর শিশির মারিয়ার হাত ধরে কাটা শুরু করল। শিশির, হ্যাপি ট্রাভেলস ডে। মারিয়া, হি হি, তুমি খাও। শিশির, না, তোমাকে ও খেতে হবে। মারিয়া, কিভাবে? আমি তো খেতে পারি না। শিশির, ইমাজিন করে খেতে হবে, আমি খাইয়ে দিব তোমাকে। তোমার সেটার পারফেক্ট ইমাজিন করে খেতে হবে। মারিয়া, ওহ আচ্ছা। শিশির, হা করো। মারিয়া, হা। শিশির, এই নাও, কেমন লাগলো? মারিয়া, কেমন? ভালো না। শিশির, দুষ্টামি করতাছ কেন? ভালো করে বলো। মারিয়া, অনেক মজা, সফট একটা কেক ছিল। শিশির, হয়েছে।
তারপর শিশির সেই টুকরাটা নিজে খেয়ে ফেলল। মারিয়া, এটা না তুমি আমাকে খাইয়ে দিলে, এখন সেটা নিজে খাচ্ছ কেন? শিশির, আমার খাওয়া আর তোমার খাওয়া একই। মারিয়া, বুঝেছি, আমাকে ইমাজিন করিয়ে সব তুমি খাবে। শিশির, সেটাই ছাড়া আর কি করার আছে? মারিয়া, হি, কিন্তু কেকটা অনেক মজা ছিল, আর একটু খাবো। শিশির, সবগুলো তোমাকেই খাওয়াবো। এরপর কেক নিয়ে ওরা অনেক মজা করল। শিশির, ওয়েট, আর একটা সারপ্রাইজ ছিল। বলতে পারো কি সেটা? মারিয়া, বাইরে বসে চাঁদ দেখাবা? শিশির, সেটা তো সারপ্রাইজের মধ্যে পড়ে না। এই বলে শিশির ফানুস বের করে দেখালো। মারিয়া একপাশে ও শিশির আরেক পাশে ধরল। তারপর দুজন একসাথে ছেড়ে দিল। শিশির মারিয়াকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি মারিয়া। মারিয়া, আমিও ভালোবাসি। চাঁদ দেখতে দেখতে ওরা বাংলোতে ফিরে আসল। সেদিন রাতে শিশির ঘুমাতে অনেক দেরি করে ফেলল। কিন্তু পরের দিন সকালে উঠে গেল তাড়াতাড়ি। তাছাড়া এর পরের দিন ওর সিলেট থেকে চলে যাবার প্ল্যান। আজকের মধ্যেই ওর সব ঘোরা ও গোছগাছ শেষ করে ফেলতে হবে। সেজন্য শিশির রুমে নিজের প্রয়োজনীয় সবকিছু ঠিক করছে। মারিয়া, কালকে কি আমরা সত্যি সত্যি চলে যাচ্ছিল? শিশির, যাচ্ছি। মারিয়া আর কিনা বলল না, চুপ করে বসে রইল। শিশির, কি কিছু বলবা? মারিয়া, না গেলে হয় না। শিশির, তোমার থাকতে ইচ্ছে করতাছে? মারিয়া, অনেক। শিশির, সেটা একদমই সম্ভব না। কিন্তু তুমি যে এরকম করবা সেটা আগেই বুঝতে পারছি। মারিয়া, আমার এ জায়গাটা ভালো লেগেছে। এই বাড়িটাই আমার থাকতে ইচ্ছে করছে। শিশির, আচ্ছা, কোনো একসময় সবকিছু থেকে অবসর নিয়ে এরকম একটা বনের মধ্যে বাড়ি করব। সেখানে তুমি আর আমি থাকব। মারিয়া, জানি সেটা অনেক দেরি। শিশির, আচ্ছা, আজকে কোথাও ঘুরতে যেতে চাইলে নিয়ে যেতে পারি। মারিয়া, না যাব না, সারাদিন এই বাড়িটা দেখব। শিশির, আচ্ছা দেখো। কোথাও যেতে হবে না দেখে শিশির বই পড়া শুরু করল। রাতে না ঘুমানোর ফলে ওর ঝিমুনি এসে পড়ল। বই পড়া অবস্থায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর ও ধর্মরিয়ে উঠে গেল। চারদিকে তাকালো কিন্তু মারিয়াকে দেখতে পেল না। ও চিন্তায় পড়ে গেল, কারণ ও পাওয়ার অফ না করে ঘুমিয়ে পড়েছে। বাংলোর সব জায়গায় খুঁজল, কিন্তু কোথাও পেল না। দেখাশোনা করা সেই লোকটাকে জিজ্ঞেস করল। সে ও বলতে পারল না। ও কি করবে কিছুই বুঝতে পারছিল না। দিশেহারা হয়ে আশেপাশে খুঁজতে লাগল। হঠাৎ ও দেখল একটা গাছের ডালে মারিয়ার ছোট হিজাব ওড়নাটা আটকে আছে। ও সেটা নিয়ে সামনের দিকে যেতে থাকল। কিছুদূর যাওয়ার পর মারিয়াকে দেখতে পেল। উপরের দিকে তাকিয়ে কি যেন দেখার চেষ্টা করছে। মারিয়াকে দেখে শিশিরের চোখে পানি এসে গেল। এরপর দৌড়িয়ে গেল মারিয়ার কাছে। তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজতাছি, তোমার কিছু হয়নি তো? কিভাবে আসলে? বিষণ্ণ কণ্ঠে মারিয়া বলল, দেখো না, একটা বাটারফ্লাই কোথায় গেল? খুঁজে পাচ্ছি না। শিশির, তুমি এই বাটারফ্লাইয়ের জন্য আমাকে না বলে এখানে এসে পড়ছ। মারিয়া, তোমাকে ডাকলে দেরি হয়ে যেত কিন্তু এখন খুঁজেই পাচ্ছি না। শিশির, আসো ফালতু মেয়ে। আমাকে না বলে বের হয়েছে তাও হিজাব ছাড়া। আজকেই চলে যাব। মারিয়া, আমার বাটারফ্লাই। শিশির, রাখো তোমার বাটারফ্লাই, এখন যদি তোমার কোনো বিপদ হয়ে যেত, তোমাকে যদি খুঁজে না পেতাম তখন আমার কি হতো ভাবতে পারছ? মারিয়া, বিপদ? কিসের বিপদ? শিশির, তোমার জন্য আশেপাশের সবকিছু খারাপ, আমি তোমার পাশে যতক্ষণ আছি ততক্ষণ তুমি সেফ। বাট একা হলে সত্যি কেউ যদি বুঝতে পারে তুমি কি, তাহলে ফলাফল খুব খারাপ হবে।
এই বলে ওকে টেনে নিয়ে যাচ্ছিল। মারিয়া, আর এরকম হবে না। আমি একা কোথাও কিছু করব না। কিন্তু আমি আজকে যাব না প্লিজ। শিশির, কোনো কথা না, আজকেই চলে যাব। এদিকে থেকে আমি কোনো বিপদ আনতে চাই না। আমি আর এক মুহূর্তের জন্য অন্য কারো কাছে হারাতে দিব না। বাংলোতে গিয়ে সবকিছু গোছগাছ করে গাড়িতে উঠালো। যাওয়ার সময় মারিয়া কোনো কথা বলেনি, শুধু বাংলোটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। শিশির যাওয়ার পথে মারিয়াকে খরগোশ দেখালো, কিন্তু মারিয়ার এসবে কোনো আগ্রহ ছিলই না। কিছুক্ষণ পর বলল, আমার বাটারফ্লাই তো রেখে আসলাম ওইখানে। শিশির, উইটা তুমি কি করে ধরতে বলো? মারিয়া, আমি ধরতাম না, শুধু দেখতাম। আমাকে একটা বাটারফ্লাই এনে দিবা? শিশির, আচ্ছা দিব। বাসায় আসার পর ও মারিয়ার এই চিন্তা গেল না। পরের দিন শিশির সেই বাচ্চাটার খোঁজ নিতে গেল। ও ভাবছিল হয়তো এতদিনে বাচ্চাটার আসল ঠিকানা উদ্ধার করা গেছে। কিন্তু না, হতাশ হতে হল। কোনোভাবে পুলিশ খুঁজতে পারেনি। তবে কিছু ইনফরমেশন বের করা গেছে। বাচ্চা মেয়েটির নাম মাইশা। কেউ একজন ওকে রাস্তায় রেখে গেছে, ও চিনে না। ওর বাবা মায়ের ব্যাপারে কোনো কিছু বলতে পারেনি। ও সবসময় ওর সমবয়সী অনেক বাচ্চাদের সাথে খেলত এবং ওদের সাথেই থাকত। শিশিরের এগুলো শুনে অনেক মন খারাপ হয়ে গেছে। বাসায় এসে মারিয়াকে সব খুলে বলল। মারিয়া, মাইশাকে নিয়ে আসো না। শিশির, তারপর? মারিয়া আমাদের সাথে থাকবে। শিশির, কি ইন্টেলিজেন্ট রে। হাহহ। মারিয়া, এমন করো কেন? শিশির, হুম, নিয়ে আসি, তারপর তুমি বাচ্চা নিয়ে বিজি থাকো, আমাকে আর কেয়ার করবা না। আমাকে অবহেলা করবা, আমাকে তুমি আর টাইমই দিবা না। মারিয়া, না দিব তো, তোমার কেয়ার করব, তোমাদের দুজনকেই করব। শিশির, আমাকে বেশি দিতে হবে। আর আমিও চিন্তা করছি মাইশাকে বাসায় নিয়ে আসব। মারিয়া, হ্যাঁ, তুমি তো আমার কথা শুনছ না। শিশির, এহহ, আমি তোমার আগে থেকে চিন্তা করছি, এমনি মজা করছি। মারিয়া, এটা আবার কেমন মজা? শিশির, অন্যরকম মজা। আর তারপর কি হবে, আমরাই ওর বাবা মা হব, আর এটাই ঠিক হবে। মারিয়া, হুম, যাও এবার নিয়ে আসো। শিশির, যাচ্ছি। সেদিন সন্ধ্যায় শিশির মাইশাকে আনতে যায়। মাইশা দেখে ও অবাক হয়ে যায়। চেহারাটা শুকনা হয়ে একদম ছোট হয়ে গেছে। মাইশাকে বাসায় আনার পর মারিয়া একভাবে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ও মাইশার গাল আর হাত ধরা টানাটানি শুরু করল। শিশির, এই কি করো? ও ব্যথা পাবে তো? মারিয়া, পাবে না। আমি তো ওকে আদর করতাছি। শিশির, পরে আদর করবা। এখন ওকে খাওয়াতে হবে। মারিয়া, ওহ, আচ্ছা। আমি খাইয়ে দিব? শিশির, না, তুমি পারবে না, আমি দিব। মারিয়া, কিন্তু আমি গল্পে পড়েছি, সবসময় আম্মুরা খাইয়ে দেয়। তো আমি তো ওর আম্মু, আমিই খাইয়ে দিব। শিশির, মাঝে মাঝে বাবারাও খাইয়ে দেয়। আর আমি জানি তুমি পারবে না, তবে পরে শিখে নিবে। মারিয়া, তাহলে তুমিই দাও, আমি দেখি কিভাবে খাওয়াতে হয়। পরের দিন শিশির মাইশাকে ঘুরতে নিয়ে গেল। আসার সময় মাইশার জন্য জামা কাপড়, জুতো কিনে দিল। বাসায় আনার পর মারিয়া এসবে বেশি তদারকি করছে। মারিয়া জামা ঠিক করে পরিয়ে দিলেও জুতো উল্টো করে পরিয়ে দিয়েছে। শিশির ঠিক করে পরালেও মারিয়া আবার উল্টো করে পরিয়ে দেয়। ওদের এরকম কাজকর্মে মাইশা হা করে দুজনের দিকে তাকিয়ে থাকে। মারিয়া অনেক চেষ্টা করে মাইশাকে খাইয়ে দিতে, কিন্তু ওর চেষ্টা ব্যর্থ হয়। ও একদমই পারে না। তখন মাইশা ওকে অনেক ভয় পায়, কিন্তু সারাদিন ওর সাথে দুষ্টামি করে।
এসব দেখে শিশির চিন্তা করে ওর ইউনিভার্সিটির টাইমে একজন পরিচারিকা রাখবে, যে মাইশাকে এসে দুপুরে খাবার খাইয়ে দিবে আর গোসল করিয়ে দিবে। মারিয়াকে বলায় এই ব্যাপারে কিছুই বলল না। অবশেষে একটা পরিচারিকা রেখেই ফেলল। পরিচারিকাটার নাম আয়রা। এখনো পড়াশোনা শেষ হয়নি আয়রার। শিশির ওকে বলে দিল প্রতিদিন মাইশাকে 23 ঘন্টা সময় দিবে, আর নির্দেশনা অনুযায়ী সব কাজ করবে। তবে মারিয়াকে যাতে কাছ থেকে যাতে না দেখে শিশির সেই ব্যবস্থা করে রেখেছে। কিছুদিন পর মারিয়া আয়রা মেয়েটিকে একদমই সহ্য করতে পারে না। ও সবসময় এই ব্যাপারে শিশিরের উপর বিরক্ত হয়ে থাকে। মারিয়া, এই মেয়েটাকে রাখার কি দরকার ছিল? শিশির, কেন? কিছু হয়েছে? মারিয়া, না, এই মেয়েটাকে আমার ভালো লাগে না। শিশির, কেন লাগে না? মারিয়া, জানি না, তবে সহ্য করতে পারছি না। শিশির, তাহলে কি করব? মারিয়া, সেটাও জানি না। মাইশা আমার সাথে সময় কাটাবে, আর তুমি ওই মেয়েটার সাথে কথা বলো কেন? শিশির, আচ্ছা, কথা বলবো না আর বাদ দিয়ে দিব। শিশির বুঝতে পারছে ওর মধ্যে একটা হিংসা মনোভাব তৈরি হয়েছে, যার জন্য আয়রা মেয়েটাকে দেখতে পারে না। মারিয়া, সত্যি? কবে বাদ দিবে? কালকেই দিলে ভালো হয়। শিশির, না, কিছুদিন পর। মাইশা নিজের কাজগুলো টুকটাক শিখুক তারপর। মারিয়া, এখন বাদ দিলে কি হয়? শিশির, আমরা মাইশাকে শিখাতে পারছি না কোনো কাজ, সেজন্য রাখছি। মারিয়া, তার মানে ততদিন মেয়েটাকে আমার সহ্য করতে হবে। শিশির, প্রমিস, আমি অনেক তাড়াতাড়ি মেয়েটাকে বিদায় করব। মারিয়া, দেরি হলে আমি থাপ্পড় দিয়ে বাইরে ফেলে দিব। শিশির, হা হা হা, গুড আইডিয়া, কিন্তু ভুলে ও এরকম করতে যেও না। মারিয়া, হুহ করলাম না। শিশির বুঝতে পারে মারিয়ার এসব আচরণগুলা, কিন্তু ওর কিছু করার ছিল না বলে বাধ্য হয়ে পরিচারিকা রেখেছে। দিন যত বাড়তে থাকে মারিয়া তত বেশি অসহনীয় মনে করতে লাগল আয়রাকে। মাইশা যদি আয়রার ব্যাপারে কিছু বলে মারিয়া সবসময় রেগে যেত। মারিয়া, তুমি খেয়েছ মাইশা? মাইশা, জানো আজকে আয়রা মিসি আমাকে অনেকগুলা করে খাইয়ে দিছে। মারিয়া, খাইয়ে দিলেই কি আর না দিলেই কি? বিড়বিড় করে বলছে, মেয়েটা অসভ্য, বেয়াদব, জংলিদের মতো থাকে। একটা আফ্রিকান বাদর গলায় ঝুলিয়ে রাখা উচিত। শেওড়া গাছের ডাইনি একটা, আসে প্রতিদিন চেহারা দেখাতে। মাইশা, আম্মু কি বলছো একা একা? মারিয়া, কিছু না বেবি, কাজ করছি। মাইশা, আম্মু আমি এখন চকোলেট খাবো। মারিয়া, ওই মেয়েটা থাকতে বলনি কেন? মাইশা, তখন তো ইচ্ছে করেনি, আর চকোলেট তো তোমার কাছেই। মারিয়া, হুম, আসো দিচ্ছি। একা একা খেতে পারবে? মাইশা, হ্যাঁ পারব। মারিয়া চকোলেট দিয়ে বলল, এই নাও। আর শিশির, আসলে বিচার দিতে হবে ওই মেয়েটার নামে। ও তোমাকে চকোলেট না খাইয়ে চলে গেছে। ওর থাকা আর না থাকা একরকম। মাইশা, আম্মু আমিও বিচার দিব বাবার কাছে। আমাকে জোর করে খাইয়েছে আর বকা দিয়েছে। মাইশা এখন শিশির ও মারিয়াকে আব্বু আম্মু বলে ডাকে। আর শিশির বাসায় আসলেই দুজনেই বিচারের ঝুড়ি নিয়ে বসেছে। শিশির ও খেতে খেতে সেসব কথা শুনতে থাকে। একদিন শিশিরের কিছু আত্মীয় স্বজন বাসায় আসলো। যদিও শিশির এই ব্যাপারে কিছু জানত না। তারা কিভাবে যেন জানতে পেরেছিল শিশির একটা ছোট মেয়েকে খুঁজে পেয়েছে। সেটা দেখার জন্যই ওর বাসায় আসছে। শিশিরের সাথে না দেখা করে চলে গেল। মারিয়া শিশিরকে কল দিয়ে সব জানিয়ে দিয়েছে। এ বাসায় এসে তো শিশির রেগেমেগে আগুন। এসেই মারিয়াকে বকা দিতে লাগল। কেন দরজা খুলেছে, আসতে দেয়া হলো কেন? মারিয়া, আমি তো খুলিনি। আর যারা আসছে তারা অনেক পচা ছিল। শিশির, কি তোমাকে দেখেছে?
মারিয়া, উনারা সব রুমে গিয়েছে বলতে গেলে। আমি তখন লাইব্রেরি রুমে ছিলাম। শিশির উনাদেরকে ভিতরে আসতে দিয়েছে। মাইশা, আয়রা মিসি আসতে দিয়েছে। শিশির, মেজাজটা এত খারাপ হচ্ছে। এত বড় সাহস কি করে হয়? ওর রাগ দেখে মারিয়াও আর কিছু বলল না। পরের দিন শিশির আয়রাকে আগে আসতে বলে। আসার পর শিশির বলল, আপনার সাহসের প্রশংসা করতে হয়। আয়রা, কেন? শিশির, কালকে যে কাজটা করেছেন সেটা করার অধিকার কোথায় পেলেন? আপনাকে এসবের জন্যে রেখেছি। আয়রা, আমি এমন কিছু করিনি যেটা খারাপ কিছুর মধ্যে পড়ে। শিশির, আপনাকে ভালো খারাপ বুঝানোর দরকার নেই আমার। আপনার পেমেন্ট দিয়ে দিচ্ছি। আপনি আর আসছেন না। আয়রা, কিন্তু আমি কি করেছি? শিশির, আমার প্রাইভেসি নষ্ট করেছেন। আয়রা, ওহ, আপনার রোবট দেখে ফেলছে আপনার গেস্টরা, সেজন্য আপনি আমার সাথে এমন করলেন। শিশির, চুপ থাকেন। আমার অনুমতি ছাড়া আপনি কাজ করছেন। আপনার সাথে ভালোভাবে কথা বলছি এই বেশি। আর রোবট, অন্যের কথা কান না দিয়ে নিজের কাজে মনোযোগী হন। নেক্সট ম্যানার শিখে কাজে জয়েন করবেন। সেদিনই আয়রার কাহিনী শেষ হয়ে যায়। এতে মারিয়ার খুশি হওয়ারই কথা। কিন্তু ও সবসময় মনমরার মতো চুপ করে থাকে। শিশির জিজ্ঞেস করলে উত্তর দেয় না। একদিন শিশির ওকে ডাকছিল কিন্তু ও শুনে ও কিছু বলছে না। শিশির, কি হলো? তোমার কি হয়েছে? মন খারাপ? মারিয়া, না, আমার আবার কিসের মন খারাপ হবে? শিশির, কেন হতে পারে না? মারিয়া, আমি তো রোবট, আমার কেন মন খারাপ হবে? শিশির, কে বলেছে তুমি রোবট? মারিয়া, সেদিন তো অনেকেই আসলো, তারাই বলেছে। শিশির, আজাইরা কথা বলছে। যে বলছে তাকে থাপ্পড় দেয়া উচিত। জানেই না রোবট কি। মারিয়া, কিন্তু আমি জানি শিশির রোবট কি। শিশির, কি সেটা? কান্না করার মতো করে মারিয়া বলল, একটা সক্রিয় যন্ত্র। ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত মানুষের তৈরি যন্ত্র। আমিও সেরকম। আমাকেও প্রোগ্রাম অনুসারে সব কাজ করতে হয়। আমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা হয়, যেগুলো তুমি আমাকে কখনো বলনি। শিশির দীর্ঘনিশ্বাস ফেলে বলল, এগুলো বলার মতো কোনো কথা ছিল না, তাই বলিনি। খুব ভালো করে রোবটের সংজ্ঞা দিলে, সেটার সাথে নিজেকে তুলনা করে ফেললে। আমার কথা একবারও ভাবলে না। মারিয়া, আমি কি করেছি? আমাকে তুমি নিয়ন্ত্রণ করো না বলো? শিশির, আমি তোমাকে নিয়ন্ত্রণ করলে তুমি আজকে আমাকে এগুলো বলার সুযোগ পেতে না। আর তোমাকে যে মেমোরি দেয়া হয়েছে এর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। তোমার সব আচরণ আগেই সেটআপ দেওয়া হয়েছে। তুমি আমার সাথে কখন কি বলো অথবা কি করো, তোমার কাজগুলো আমি কিছু জানি না আর বুঝিও না। মারিয়া, ও তাহলে আমি নিজেকে কি মনে করব? শিশির, রোবটকে কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। স্পেশাল রোবট একটি ক্যারেক্টার মধ্যে থাকে, যা রোবটের বৈশিষ্ট্যকে পরিচালনা করা হয়। এ নির্দেশনার বাইরে কোনো কিছু করার ক্ষমতা থাকে না। কিন্তু তোমার মধ্যে অনেক ক্যারেক্টার দিয়েছি, যেগুলো একজন মানুষের মধ্যেই থাকে। তুমি নিজেই অনেকভাবেই নিজেকে উপস্থাপন করো। আমার মতো হয়তো রক্তমাংস তোমার মধ্যে নেই, কিন্তু ভাব আচরণ এক। এজন্য তোমাকে আমি ভিন্ন বলি। জানি বিশ্বাস করছো না। মারিয়া, না, আমি বিশ্বাস করছি। রোবট প্রেম, পর্ব 11, শেষ পর্ব। লেখক শিশির আহমেদ, নীল। শিশির, তাহলে কেন এমন করছো? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমিই বলো রোবটকে কেউ এভাবে ভালোবাসে? নিজের প্রয়োজনে রোবট রাখে। কিন্তু আমি সেরকম কিছু করেছি বলো?
আমি কি এক শখের বশে বানিয়েছিলাম তোমাকে? হঠাৎ করে মনে হয়েছে অনেক ভালোবাসি। আমার এগুলো তুমি বুঝো না। কেন নিজেকে এমন তুলনা করছো বলো? মারিয়া, জানি না, আমি অনেক খারাপ লাগছে মনে হয়। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার ভয় হচ্ছে অনেক কিছু নিয়ে। শিশির, কেন? তুমি কি ভাবছো আমি তোমাকে নিয়ে অন্য কিছু ভাবি? তুমি কেন বুঝতে পারছো না আমি তোমাকে কেন অন্য সবার কাছ থেকে লুকিয়ে রাখি? আমি তোমাকে ভাবি শুধু আমার জন্য, অন্য কারো জন্য না। সেরকম দিন আসার আগেই আমি সব শেষ করে দিব। মারিয়া, বুঝতে পারছি শিশির। শিশির, তুমি এখনো কান্নার মতোই করছো। নিজেকে এখানো রোবট ভাবছ। আচ্ছা, রোবট তো কখনো আম্মু হতে পারে না। তুমি তো মাইশার আম্মু। রোবট কি এত কিছু বুঝে? কাউকে এত আপন করে ভালোবাসে? আমার মতো কাউকে ভাবনার জগৎ তৈরি করে দিয়েছে। মারিয়া, না পারে না। তুমি কি আমাকে নিয়ে ভাবো? আমি কি সত্যি মাইশার আম্মু তাহলে? শিশির, আমার সব ভাবনায় তুমি। আর তুমিই তো ওর আম্মু। মারিয়া, আসলে অন্যদের কথা শুনে আমার মন খারাপ লাগছিল। আর কখনোই এরকম হবে না। ওদের সময়গুলো এভাবেই যাচ্ছিল। শিশির জানত মারিয়াকে ছাড়া ওর একসময় একা থাকতে হবে। সেই দিনটা যেকোনো সময় উপস্থিত হয়ে যাবে। একদিন ওর ইউনিভার্সিটিতে সেমিনার হলো, যেখানে ওকে নিয়েই আলোচনা করা। সবাই বলছিল শিশির রোবোটিক্স সম্পর্কে বিস্তর জ্ঞান আছে, সেগুলার কিছু প্রমাণ পাওয়া গেছে। শিশির বিশেষ ধরনের রোবট বানাতে সক্ষম, সেসব ও ধারণা করছে। শিশির সরাসরি না করে দিল। বাসায় এসে দুশ্চিন্তা মনে মারিয়াকে সব বলল। মারিয়া, আমাকে সবার সামনে প্রকাশ করলে যতটা কষ্ট পাব তার চেয়ে বেশি খুশি হব আমাকে নিশ্চিহ্ন করে দিলে। শিশির, সেরকম যদি করি আমি তোমাকে ছাড়া থাকব কি করে? আবার আমি মরে গেলেও তো তোমাকে কোনোভাবেই প্রকাশ করব না। মারিয়া, আমি থাকব না, কিন্তু আমার সবকিছু তো থাকবে তোমার সাথে। কিছুদিন পর শিশির জানতে পারল ও যে আমেরিকায় রোবোটিক্স নিয়ে ট্রেনিং নিয়েছে সে কাগজপত্রগুলো কিভাবে যেন বের করে ফেলছে। প্রশাসন ওকে জানালো যদি কোনো রোবট তৈরি করে থাকে সেটা যেন উনাদের কাছে প্রদর্শন করে, অথবা রোবট তৈরি ডাটা দেখায়। ও বুঝতে পারল মারিয়াকে যত দ্রুত সম্ভব একদম নিজের মধ্যে লুকিয়ে ফেলতে হবে। শিশির, মারিয়া, প্রিপারেশন নাও, এটাই তোমার জন্য শেষ দেখা আমার সাথে। আমি সব কিছু ঠিক করছি। মারিয়া ওর দিকে নিষ্প্রাণভাবে তাকালো আর বলল, খুব কষ্ট লাগবে শিশির। কিছু টের পাবে না, ফিসফিস করে জবাব দিল শিশির। ওর সারা শরীরে ঠান্ডা ঘাম নামছে। অনেক বেশি মারিয়াকে ভালোবেসে ফেলছে। নিজ হাতে তাকে শেষ করতে যাচ্ছে কিছু না দেখা শত্রুদের জন্য। ও ইচ্ছে করলে মারিয়াকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু সেটার জন্য সবাইকে দেখিয়ে বেড়াতে হবে। ও চায় না মারিয়াকে নিয়ে এসব লাঞ্ছনার শিকার হতে। হাত কাঁপছে ওর এসব শেষ করতে। সবকিছু শেষ হওয়ার আগে মারিয়া বলছিল, ভালোবাসি অনেক। শিশিরের চোখ দিয়ে পানি পড়ল ওর শেষ ভয়েসটা শুনে। কিছু হিংস্র মানুষদের জন্য ওর অবুঝ ভালোবাসাকে ধ্বংসস্তূপ বানাতে হল। মারিয়াকে ছাড়া ওর অনেকগুলা বছর চলে গেছে। মাইশা ও স্কুল শেষ করে কলেজে উঠেছে। শিশির প্রতিদিনকার মতো আকাশের তারাগুলো দেখে আর মারিয়ার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবে। তারাগুলো মনে হয় নিভু নিভু হয়ে আসছে। শিশিরের মনে হয় ওর জীবনটাও এরকম নিভু নিভু হয়ে যাচ্ছে। পার্থিব জীবনে মারিয়ার অপার্থিব স্বপ্ন দেখে বেঁচে আছে। হঠাৎ করে ওর ভাবনার অবসান হলো মাইশার ডাকে। বাবা, তুমি খাবে না? এখানো বসে আছো, পরে খাবো। বসে বসে এখনো আমার রোবট আম্মুর কথা ভাবছ? তাড়াতাড়ি আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। তুই যা, আমি আসছি।
সত্যিকারের ভালোবাসা কখনো সময়ের সাথে শেষ হয় না, বরং বেড়ে যায়। সেটা যেরকমই হোক, পাশে থাকুক বা নাই থাকুক, ভালোবাসা অবিরাম। সমাপ্ত।